আই আপনার রিসেপ্ট করে এজাজ তোমার কি জন্ম হয়ে গেছিল ওই সময়? না হয় নাই? হ্যাঁ, ওই সময় হয় নাই জন্ম না। আচ্ছা, বর্তমান পরিপ্রেক্ষিতে বিজয়, আমরা অনেক কষ্টের পরে ইতিহাস সবকিছু নিয়ে, where do you see the victory of Bangladesh? বিজয়টা কিভাবে দেখো? আসলে আমার কাছে এটা মনে হয় যে ভিক্টরি একটা কন্টিনিউয়াস প্রসেস। বাংলাদেশের 16 ডিসেম্বর যে বিজয় দিবস বলা হয়, এরপর 22 ডিসেম্বরে প্রবাসী সরকার আবার ব্যাক করে এবং রাষ্ট্রযন্ত্র যেভাবে আবার পুনরায় অ্যাক্টিভ হওয়া শুরু করে, সেক্ষেত্রে যেমন আমি ডকুমেন্টারি দেখলাম, ডকুমেন্টারি খুবই সুন্দর হয়েছে, কিন্তু ওখানে বলছে যে আফটার 75 বাংলাদেশ বিভিন্ন মিলিটারি যাতা করলে বা এটার কারণে ডেভেলপ করতে পারেনি, কিন্তু মূলত ডিউরিং দ্য টাইম অফ শেখ মুজিবুর রহমান ফ্রম 72 দেয়ার ওয়াজ সিভিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার, যেটা উনি নিজেই বলেছিলেন যে আমি 7.5 কোটি কম্বল আনছি, আমার কম্বল কোথায়? তো দ্যাট ওয়াজ হিজ ফেইলিয়ার অনেস্টলি। তো তারপর আবার বাকশাল গঠন এবং এরই কাউন্টার রিয়াকশন যেটা হয়েছে সেটা হচ্ছে মিলিটারি কু এবং এটসেট্রা। কিন্তু এখানে কাউকে দোষ দেওয়ার কিছু নেই, যেহেতু আমরা ওই সময় ছিলাম না। আমি মনে করি যে যারা ওই সময় কন্ট্রিবিউট করেছেন দে আর অল আওয়ার লিডার্স। বাংলাদেশে যতটুকু উন্নতি হওয়ার দরকার ছিল 53 বছরে তা হয়েছে না, এটা এই কারণে হয়নি, কারণ এটা নিয়ে একটা খুব ভালো রিসার্চও আছে। এটা মূলত এই কারণে হয়নি যে ব্রিটেনে এক সময় যেটা বলা হতো প্যাট্রিমোনিয়াল ব্যুরোক্রেসি বলা হতো, যে ব্যুরোক্রেসির উপর সরকারের সরাসরি ম্যানিপুলেশন থাকতো, যেটার কারণে লর্ড ক্লাইভ যা ওই সময় ইন্ডিয়া থেকে চুরি করে এনেছিল, মানে নিয়ে আসার পর অনেক কিছু উনি নিজে ওখান থেকে সরিয়েছিল। তো এরপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে ব্রিটেন মুভ করে হচ্ছে ন্যাশনাল ব্যুরোক্রেসিতে, তাদের গভর্নিং বডিগুলো ফ্রি করে দেয়। বাংলাদেশে কিন্তু এখন এটা হয়নি। ইভেন ইন্টারিম গভর্নমেন্ট যে এসেছে, এখনো আমাদের আইন মন্ত্রণালয় যেটা আছে, ওই ক্ষেত্রে কোনো বড় ধরনের রিফরমেশন হয়েছে এটা বলা যাবে না। রিমার্কেবল রিফরমেশন এখন পর্যন্ত হয়নি ফ্রম 71 থেকে না। এটা আসলে আমার কাছে মনে হয় যে ডিপেন্ডস অন দ্য মাইন্ডসেট অফ দ্য পিপল হু আর রুলিং দ্য কান্ট্রি। এখন এইটাই মুহূর্তে বলা খুবই কঠিন। সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা চুরি করে, তাকে স্যার বলতে হয়। আর যদি কেউ পেটের খিদার জন্য 100 টাকা এদিক সেদিক করে ফেলে, তাকে আমরা সুপারি গাছে বাইদে তারে পিটি। এই দেশে কিভাবে ইউ গোইং টু ব্রিং এ চেঞ্জ? You tell me how you going to bring a change, because মানুষের মেন্টালিটি তো ইটস লাইক দ্যাট। না, আমাদের ওইভাবে মাইন্ডসেটটাকে ডেভেলপ করতে হবে। কারণ বাংলাদেশের আমি যেটা মনে করি যে আমি তত্ত্বাবধায়ক সরকার আসার পরে সপ্তাহ হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে চলে গেছে। জি, সরকার আসার পরেও তো ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। না, এখনো আপনার আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, যে বিশেষ করে আওয়ামী লীগের কথা এখন যেটা বলা হচ্ছে আফটার জুলাই রেভলিউশন, সেখানে অনেকের সাথে এখন যারা ইন্টারিম গভর্নমেন্টের পার্ট, তারা অনেকে কম্প্রোমাইজ করছে। এই ধরনের এভিডেন্স, এই ধরনের সোর্সিং তো আসছে। কারণ যখন আর্মিদের ব্যারাকে যখন গেল আওয়ামী লীগ নেতারা, আর এখন যারা বের হয়ে আসছে, দেয়ার ইজ এ সিভিয়ার ডিফারেন্স ইন নাম্বারস। অনেককে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নিশ্চয়ই এই কাজগুলো ফ্রি করা হয়নি। ইন এক্সচেঞ্জ অফ, আমি জানি এক মন্ত্রী 50 কোটি টাকা ঘুষ দিয়ে রিসেন্টলি বাংলাদেশ থেকে আসছেন। এই যে দেয়ার হ্যাজ বিন সাম ম্যাটেরিয়াল ইন্টারেস্ট। কি হয়েছে? হোয়াট ইজ ইট? আগে হয়তো 5 কোটি লাগতো, এখন 50 কোটি লাগতেছে। সো আই ডোন্ট সি যে ইয়েস আমরা বিজয় করেছি, বাট উই আর নট ইন্ডিপেন্ডেন্ট। No, we are not independent yet. Where are we? দুর্নীতির কাছে আমরা বন্দী। You are not independent now. One of the corruption. আপনি কই পেলে হোক, আপনি আমরা একটু দ্বিমত আছে আপনার লগে আর কি। করাপশন তো অবশ্যই, কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে জিওপলিটিক্যাল ফ্যাক্টর। জি, বাংলাদেশ যেটা মানে পাকিস্তানের একটা অংশ হিসেবে যখন বের হয়ে আসলো, তখন এটা ভারতের একটা বড় বাজার হয়ে গেল এবং ভারত এটাকে সবসময় মার্কেট হিসেবে ট্রিট করছে, এটা গভর্নমেন্টকে ম্যানিপুলেট করছে। এবং ইভেন আমি আপনাকে শেখ মুজিবুর রহমান সাহেবের ওখান থেকে একটা রেফারেন্স দিই, আসাফুদ্দৌলা সাহেব। শেখ মুজিবুর রহমান সাহেবের যে ছবিটা আছে, যে আপনার 74-এ ইন্দিরা মুজিব চুক্তি স্বাক্ষরের সময় আসাফুদ্দৌলা সাহেব ওনার ডান পাশে দাঁড়ানো। ওনার বইয়ের মধ্যে লেখা যে শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন চার্জ করা হয়েছিল, তৎকালীন যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, হি কেম ফ্রম দ্য শিখ কমিউনিটি। উনি তখন শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেছিলেন যে আপনি আমাদের পারমিশন ছাড়া ওআইসিতে মুসলিম লিডারদের সাথে মিটিং করেছেন, সেখানে জুলফিকার আলী ভুট্টো ছিল পাকিস্তানের, উই ডিডন্ট লাইক ইট। তো আসাদুল্লাহ সাহেব লিখতেছেন যে তখন শেখ মুজিবুর রহমান সাহেব রাগ হয়ে টেবিলের মধ্যে বাড়ি দিচ্ছেন এবং চায়ের যে কাপ ছিল ওনার সামনে উল্টে গেছে, এবং তখন উনি ঘুরে বলছে যে ডু নট টিচ মি সাউথ ইন্ডিয়ান পলিটিক্স, সাবকন্টিনেন্টাল পলিটিক্স। তো 74 আমরা এরকম দেখেছি। তো সবসময় ইন্ডিয়ার কিন্তু একটা প্রেশার ছিল। ইন্ডিয়ার তো প্রেশার থাকবেই না। They have the longest border with us. Yes. They are the people who independent. So ব্যবসায়িক সম্পর্ক তো আমাদের থাকতেই হবে না, ব্যবসায়িক সম্পর্কটা যখন সরকার প্রধানের উপর চাপ সৃষ্টি করে, যেমন ধরেন নেপাল একটা ছোট দেশ। ইন্ডিয়া যখন 2 বছর আগে অখণ্ড হিন্দুস্তানের ম্যাপ দিল বাংলাদেশকে নিয়ে, তখন নেপালের একটা সামান্য একজন সিটি কর্পোরেশন মেয়র, তিনি একটা ম্যাপ দিল যে ইন্ডিয়া হচ্ছে অখণ্ড নেপালের অংশ। কিন্তু আমাদের এখান থেকে কখনো এইভাবে ভয়েস রেজ করা হয়নি। আনফরচুনেটলি ইট ইজ ট্রু যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা আসছে, তারাও ভারতের সাথে আতাত করতে চেয়েছে, হ্যাঁ, কিন্তু নরেন্দ্র মোদী এইভাবে রেসপন্স করেনি।
এই ক্ষেত্রে ভারতের একজন ডিপ্লোম্যাট আছে, নাম হচ্ছে সৌমেন রায়। উনি বলেছিলেন যে ভারতের যদি বাংলাদেশকে কন্ট্রোল করতে হয়, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ দেন আওয়ামী লীগ। উনি এটা 2 মাস আগে বলেছেন, খুব বেশি দিন আগে না। তো একটা হচ্ছে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, ইন্ডিয়া আমাদের সাথে এটা একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড। অবশ্যই আয়তনের ভিত্তিতে হলেও, কিন্তু জনসংখ্যায় বা কর্মক্ষেত্রে বা আমাদের যোগ্যতায় আমরা কারো থেকে আলহামদুলিল্লাহ পিছায় নাই, আমাদের জায়গায় আমরা ঠিক আছি। যেমন আমাদের এখানে যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আছে। কিন্তু বর্তমানে তো দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। জি, এত সব কনস্ট্রাকশন বন্ধ, আমি তো মাঝে মধ্যে দেখি মানুষের তো চাকরি নাই, কাজ নাই, কিছু নাই। শুধু ঢাকা শহরের কিছু মানুষ দেখলে তো হবে না, বাংলাদেশে তো লাখ লাখ মানুষের চাকরি নাই, কারণ অল দিস বিগ মাফিয়াদের তো সব কনস্ট্রাকশন বন্ধ, সবকিছু বন্ধ। হোয়াট উইল হ্যাপেন? বাংলাদেশ তো এই মুহূর্তে এখন আফটার জুলাই রেভলিউশন একটা ট্রানজিশন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন এখানে আমাদের রিজার্ভের মধ্যে ঘাটতি আছে, এখানে এখন পর্যন্ত করাপশন সেভাবে ডিমিনাইজ করা যায়নি। তো এখন এটা বলা মুশকিল, বাট যেটা আমার কাছে মনে হয় যে ইন দ্য নেক্সট 6 months ইফ গভর্নমেন্ট ক্যান নট টেক এ স্ট্রিক্ট ডিসিশন, বাট দেন अगेन আমি আপনার এখানে এসে এটা কি আবার এই সরকার ফেল করবে? এরা যারা আসছে, আমি এর আগে এসে আপনার এখানে বলে গেছি যে যদি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলা হয়, আসলে বাংলাদেশে তো মানুষকে ইভেন অস্ত্র দিয়ে কন্ট্রোল করা যায় না। তো সেই ক্ষেত্রে যদি এই গভর্নমেন্ট এইভাবে পাওয়ার সাস্টেইন করে বা ধরে রাখে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু এনি সর্ট অফ রিফরমেশন ফর দেম। এটা আমার কাছে মনে হয়, কারণ মানুষ যেভাবে ইলেক্টেড গভর্নমেন্টের কথা শুনবে, সেভাবে ইন্টারিম গভর্নমেন্টকে কতক্ষণ শুনবে এটা আমি বুঝতে পারতেছি না। ডোনাল্ড ট্রাম্প না আসা পর্যন্ত বোঝাও তো যাচ্ছে না কোন দিকে যাচ্ছে গেমটা, না? ইয়েস, এক্স্যাক্টলি আমাদের তো এখন আমরা তো মানে একদিকে চায়না, একদিকে ইন্ডিয়া, আর তিন কোনা মঙ্গলা দেবীর ভিতরে আমরা আছি, না? এখন আবার পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক, জিওপলিটিক্যাল সম্পর্ক এখন অনেক ভালো আগের হ্যাঁ, তুলনায়। আগের চেয়ে অনেক এটা ভালো। নিয়ে আবার ইন্ডিয়া এখন অনেক হাইলি কনসার্নড। আবার আমাদের রংপুরে লালমনিরহাটে একটা বড় এয়ারবেস করতে যাচ্ছে চায়না। তো সেটা অনেক আগে থেকে করতে যাচ্ছে, যার কারণে 5-6 বছর আগে ভারতের যে কূটনীতিক, ওনার নাম হচ্ছে দোরাইস্বামী, উনি ঢাকায় এসে সরাসরি রংপুরে গিয়েছিলেন তখন। তো মাল্টিপল ইস্যুস আর অনগোয়িং এট দিস মোমেন্ট, কিন্তু শুধু এটাকে দেশে বা ন্যাশনালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে মানে দেখা আমি সুযোগ যদি খুবই কম। একটু প্রেজেন্টারের মতো নেগেটিভ বলি, বিকজ আই কান্ট সি these interim people, Dr. Yunus, are doing anything. I can't see anything is happening in Bangladesh. না, এটাই আমি আপনাকে Law বললাম and যে- order নাই, ঘুষ লাগতেছে আগের চেয়ে বেশি। Every single thing is a disaster. আমি এটাই আপনাকে বললাম যে খুব রিমার্কেবল কোন স্টেপ তারা নিতে পেরেছে এটা বলা যাবে না, এবং তা এটা আসলে কি আদতে কিছু হবে? আমি এটা বারবারই বলেছি, আমার কথা এখন অনেকে অপছন্দ করে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে যদি ইলেক্টেড গভর্নমেন্ট না হয়, দেয়ার পাওয়ার ইজ ভেরি লিমিটেড। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যদি কিছু করা যেত, তাহলে 2 বছর পরে ফখরুদ্দিন সরকারকে ক্ষমতা ছাড়তে হতো না, মিলিটারির হাতে ক্ষমতাটা দিয়ে। ওনারা যত সময় নেবে তত বহিরাষ্ট্র এটা সুযোগ নেবে। আমার মনে হয় দে শুড ডিক্লেয়ার দ্য ইলেকশন অর অ্যাটলিস্ট দ্য রোড ম্যাপ অফ দ্য ইলেকশন। আই ডোন্ট নো হোয়াই দে আর নট ডুইং ইট। কারণ এখন তারা যেটা করছে, তারা কিন্তু কোলাবোরেশনের মাধ্যমে গভর্নেন্সটা চালাচ্ছে। এইখানে এদের সাথে কোলাবোরেশন, কিছুদিন আগে জাতীয় ঐক্যের ডাক দিল, দ্যাট ইজ গুড যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আসছে, বাট বাংলাদেশ ওই ধরনের ল্যান্ড না, বা বাঙালিরা ওই ধরনের মানুষ না যাদেরকে আপনি একটা কোলাবোরেটিভ স্টেজের গভর্নমেন্ট ফর্ম করে চালাতে পারবেন। বাঙালি অত একটু আনরুলি নেচারে। বড় বড় শার্ক বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে এখন বিলাতের অন্যান্য সব দেশে চলে আসছে, ইংল্যান্ডে চলে যাচ্ছে, ইউরোপে চলে যাচ্ছে। কিন্তু এরা তো যখন শেখ হাসিনা দেশ ছেড়ে ভাগলেন, যেটাই বলেন আপনারা, পলানো হোক আর পাঠানো হোক, যেটাই, এরপরে তারা সব ছিল তো আর্মিদের কন্ট্রোলে। এরা কিভাবে এখন অন্য দেশে চলে গেল? এরা যদি অনেস্ট যদি হয়, এটাই তো আপনাকে বলছি, তো এরা কিভাবে চলে আসে? বাংলাদেশ তো যেখানে ছিল সেখানে তো আরো ওয়ার্স হয়ে যাচ্ছে। আমি যেটা বললাম, আর্মিদের ব্যারাকে ছিল অ্যারাউন্ড 1000, এখন আমি কিছুদিন আগে দেখলাম যে এখান থেকে এখন মাত্র গুটি কয়েক আছে। তো এখন মানে বড় ধরনের রিফরমেশন আনতে পারবে না, কারণ এই যে দেখেন আপনি যে মিলিটারি পার্সোনাল গুলোর কথা বলছেন, এগুলো কিন্তু আওয়ামী লীগেরই অ্যাপয়েন্টেড। সো দে হ্যাভ এ ডিপ ডাউন রিলেশনশিপ দেয়ার। যারা পুলিশ ফোর্সে আছে আওয়ামী লীগেরই অ্যাপয়েন্টেড। তো উইদাউট দিস রিমার্কেবল ডিফারেন্সেস, আমি হচ্ছে সচিবালয়ের মধ্যে পানির বোতলের জায়গায় আজকে ইয়ে দিয়ে দিলাম, হচ্ছে ফিল্টার বসায় দিলাম, দ্যাট ইজ নট এ ডিফারেন্স ইউ হ্যাভ কাম হিয়ার টু মেক আফটার অল দিস রেভলিউশন। Thank you. Viewers, I am not... Welcome back, viewers, welcome back. Right, so where do you see এই গভর্নমেন্ট কতদিন থাকা উচিত? যখন আসছিল তখনই আমার কাছে মনে হয়েছিল যে 6 মাসের মধ্যে তাদের ইলেকশন রোড ম্যাপ দেওয়া উচিত, এবং তারপর সমস্ত পার্টিগুলোর সাথে আলোচনা করে ডিসাইড করা উচিত যে নট মোর দেন এ ইয়ার। বাট এখন তারা কিভাবে চিন্তা করছে এটা আমি জানি না, বাট আমার কাছে এটা মনে হয়। অবশ্যই আমি কেন এটা বলছি, আরো বছর দিন লাগবে মনে হয়। আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা ইন্টারভিউ দিলেন ভয়েস অফ আমেরিকাকে, আমেরিকা থেকে ব্যাক করে, যখন ওনার জো বাইডেনের সাথে দেখা হলো। তখন 26 জুলাইতে নাকি বলেছেন। তখন দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম উনি বলেন যে ইলেকশন, তার আগে সেনাপ্রধান বলেছিলেন যে আমরা ডিসাইড করব ইলেকশন কবে হবে। তখন উনি কাউন্টার করে বলেছিলেন যে ইলেকশন কবে হবে সেটা আমরা ডিসাইড করব, এবং এরকম কথা তখন শোনা গিয়েছিল যে প্রয়োজনে 2 থেকে 4 বছর থাকতে হবে। ইভেন যারা সমন্বয়ের কাছে সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহ, তারাও প্রায় সময় ধরনের কথা বলেন। অ্যাডভাইজারের প্রেস সচিব বলেছেন 30
জুন 2026, আমরা এখনো 24-এ আছি। আসলে এত সময় যদি নেওয়া হয় তাহলে সমস্যাটা কোন জায়গায় হবে? যেমন এখন অলরেডি কি হয়েছে, আপনার বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজ লেভেলে যারা এই আন্দোলনগুলোতে নেতৃত্ব দিয়েছিল, এত সময় লাগার দরকার কেন? এরা কি কিছু বাড়াতে চাচ্ছে নাকি? না, না, এটাতে প্রবলেমটা কি হবে আমি বলি। কোলাটারাল ড্যামেজটা কোন জায়গায় যে হবে, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এদের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে, একজন আহত। ব্র্যাক ইউনিভার্সিটির নেতৃত্ব দিয়েছিল, এদের দুজনের লাশ পাওয়া গিয়েছে, আজকে আমি দেখে আসলাম। তো যারা আন্দোলনগত নেতৃত্ব দিয়েছিল কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি অ্যাফিলিয়েটেড না, তারা এফেক্টেড হবে। কারণ এখন বিএনপিও সরাসরি যে বলবে না ইলেকশন দাও, আওয়ামী লীগও সরাসরি যে বলবে না, জামাতও সরাসরি যে বলবে না, বাট যারা এই আন্দোলনের সাথে ইনভলভ কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে না, দে উইল বি এফেক্টেড, এবং যেটার সুযোগটা সমস্ত পলিটিক্যাল পার্টি নিতে পারবে। তো এটা দেশের জনগণকে ডিসাইড করে দিতে হবে যে এই সরকারের কতদিন বিএনপি মনে হয় ইলেকশনের কথা বলতেছে, আর জাতীয় পার্টির একটা অংশ বলতেছে না। জাতীয় পার্টির তো আসলে এমন জাতীয় একটা হামারি জাতীয় কিছু পার্টির বিষয়ে আসলে কিছু বলার নাই, কারণ জাতীয় পার্টির ওভার দ্য পাস্ট 15 ইয়ার্স তারা যেভাবে নিজেদেরকে আওয়ামী লীগের একটা সি টিম বা ডি টিম হিসেবে দাঁড়া করিয়ে রেখেছে, দে আর নট সামবডি দ্যাট আই উইল হোল্ড ভেরি সিরিয়াসলি এট দিস মোমেন্ট। তো এটাই আন্দালিব পার্থর গ্রুপটা বলতেছে। হ্যাঁ, আন্দালিব রহমান পার্থর গ্রুপটাও বলতেছে, সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোরই তো এখন ইচ্ছা যে ইলেকশনটা হোক, হলে বিএনপি মেজরিটি ফর্ম করবে, আনডাউটেডলি ট্রু, এখানে কোনো মানে মিথ্যা কিছু নাই। কিন্তু এই জন্য আমি বলতেছিলাম যে একটা পার্লামেন্টারি রিফর্ম যদি করতে পারতো এই গভর্নমেন্ট, যেটা আমি আপনার এখানে এর আগে বলে গিয়েছিলাম, যে এই ধরনের পার্লামেন্টারি রিফর্ম যদি থাকতো যেখানে আমার গভর্নমেন্টটা হচ্ছে অ্যাকাউন্টেবল থাকবে তাদের কাছে, তারা উপদেষ্টা অ্যাডভাইজিং প্যানেলের মধ্যেই থাকবে, সেই ক্ষেত্রে হয়তো একটা চেঞ্জেস দেখা যেতে পারতো। কারণ আমাদের দেশে তো পাওয়ারটা এরকম যে আমাদের দেশে ডেমোক্রেসি বলা হয়, বাট আদৌ তো ডেমোক্রেসি না, ইফেক্টিভ না। Thank এই you. গভর্নমেন্টই আসুক। থ্যাংক ইউ। Where do you see last 53 years of corruption? কেন? আমার কাছে মনে হয় যে মানুষের মাইন্ডসেটের প্রবলেম আছে আমাদের। কারণ আপনি যদি ভারত দেখেন তাহলে ভারতের জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে হচ্ছে ভারতের ধর্মীয় অনুভূতি থেকে। আবার যদি পাকিস্তান দেখেন, পাকিস্তানের জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে পাকিস্তানের ধর্মীয় অনুভূতি থেকে। আমাদের বেঙ্গল ডেল্টা একটু ডিফিকাল্ট এইখানে। আমাদের এখানে ইসলামটা প্রচারও হয়েছে ভিন্নভাবে, এবং তারপরে ইসলামের অন্য একটা স্কুল অফ থট কারণ আমরা কি আমাদের দেশের কি আমরা ইসলামিক রুল চাই? না না, ইসলামিক রুল আমাদের দেশে যদি ইসলামিক রুল মহিলাদেরকে বলা হয় তোমরা সবাই তোমার কালকে থেকে নিকাব লাগাও, তাহলে কি হবে? ইন্টারেস্টিং ব্যাপার আছে। আপনি তাবলিগে একটা গন্ডগোল হয়ে গেছে গতকাল না পরশু, সাদপন্থী এবং জুবায়েরপন্থী 4 জন মারা গেছে। কালকে যদি আগামীকাল যদি এটাও বলা হয় যে আজকে থেকে বাংলাদেশে খেলাফত কায়েম করা হলো, আপনি দেখবেন যে বিভিন্ন স্কুলস অফ থটস তারা নিজেরাই মারামারি করবে। তো ইট ইজ নট পসিবল ইন বাংলাদেশ। তো আমাদের মূল প্রবলেমটা হয়ে গেছে যে উই ডোন্ট হ্যাভ এ স্পেসিফিক মোরালিটি, উই ডোন্ট হ্যাভ এ স্পেসিফিক আইডেন্টিটি। আপনি যেটা তখন বললেন যে বুদ্ধিজীবী হত্যার কথা বললেন, দেখেন 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার মধ্যে দিয়ে 53 বছরের রাস্তাঘাট আমরা করতেছি, এটা করে কিন্তু আমরা ওই ক্ষতিটাকে পূরণ করতে পারতেছি না। সো দ্যাট ইজ দ্য প্রাইস অফ এ ব্রেইন, যেটা এই দেশে রিজার্ভ করা হয়, আমাদের দেশে করা হয় নাই। তো এই জন্য আমাদের আরেকটা বুদ্ধিজীবীদের কথা থেকে আরেকটা কথা মাথায় আসলো যে দেখেন 25শে মার্চ যে অপারেশন সার্চলাইট হলো, 26শে মার্চ থেকে 14 ডিসেম্বর পর্যন্ত যেই সমস্ত বুদ্ধিজীবীরা সরকারি কোয়ার্টারে থাকলো, সরকারের বেতন নিল, রেশন নিল, এবং তারপরে তারা পাকিস্তানি সরকার তাদেরকে হত্যা করলো। তো সেখানে দেখেন যে ইন্টেলেকচুয়ালস আর নট অলওয়েজ ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, এরকমও কিন্তু আমরা আমাদের দেশে দেখেছি। দোজ ইন্টেলেকচুয়ালস হু ওয়ার কিলড এট দ্য নাইট বিং কল্ড ফ্রম দ্য গভর্নমেন্ট কোয়ার্টার্স, আমি তো তাদেরকে প্যাট্রিয়ট বলতে পারতেছি না, কিন্তু আজকে ন্যারেটিভের কারণে আমার তাদেরকে শহীদ বলতে হচ্ছে। তো আমাদেরকে উই হ্যাভ টু রিথিঙ্ক আওয়ার অরিজিন, উই হ্যাভ টু রিথিঙ্ক আওয়ার হোল হিস্ট্রি। এটা যে ন্যারেটিভে আসছে, এটা কি আমাদের লাইফ টাইমে কোনো সলিউশনে আসবে না? এটা এরকমই যাবে? আমি অপটিমিস্টিক, আমার মনে হয় আসবে, কিন্তু একটু স্ট্রিক্টলি এবং একটু স্ট্রংলি। মানে আমাদের উই হ্যাভ গট দ্য ব্রেইনস, উই হ্যাভ গট দ্য মেকানিজম, আমাদের এখানে জায়গা মতো ইউটিলাইজ করতে হবে। ফর এক্সাম্পল আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি দেখেন, মাচ ডেভেলপড কম্পেয়ার টু দ্য আদার কমিউনিটিজ হিয়ার। তো কিন্তু আমরা এই জিনিসগুলোকে বাংলাদেশে যে করতে পারছি না কেন, আমাদেরকে এইখানে এসে করতে হচ্ছে কেন? কারণ এখানে তো আমরা টেলিভিশনে ফ্রিলি কথা বলতে পারি। Exactly. আমাদের দেশে তো ফ্রিডম নাই, ফ্রিডম স্পিচ নাই। Exactly. রাত্রে গুম হয়ে যাবো। আমি যদি প্রেজেন্টার থাকতাম, কোন আমলে যে আমার কবর কোথায় হয়তো আল্লাহ ছাড়া কেউ জানে না। Exactly. এই জন্য হয়তো কিনা চুলার মধ্যে ঢুকাই দিত আগুনের জ্বালা। এখন আমাদের দেশের জনগণ একটা বিষয়ে খুশি যে আমরা শেখ হাসিনার সময় মুখ খুলে কথা বলতে পারিনি, এখন বলতে পারছি, ঠিক আছে। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে যারা আন্দোলন জুলাই রেভলিউশনে যারা লিড দিয়েছিল, বিভিন্ন ছাত্র বা ছাত্রীরা, এর মধ্যে তো এখন মারামারি শুরু হয়ে যাচ্ছে, 2-3 জন গুম হয়ে যাচ্ছে, তাদের লাশ পাওয়া যাচ্ছে, এন্ড দ্য হোল কান্ট্রি ইজ অ্যাসলিপ। তো এই সাধারণ মানুষগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং যখন আমি আপনার এখানে 2 মাস বোধহয় আগে এসে এই কথা বলেছিলাম, তখন আই গট ম্যাক্সিমাম নেগেটিভ আমি রিমার্কস। সিলেটের মানে যারা আমাদেরকে ফোন করে
তহসিল অফিস বুঝতেছো না, জায়গা জমির কোনো কাগজ মুভ হচ্ছে না ইফ ইউ ডোন্ট পে তহসিল অফিস, ইফ ইউ ডোন্ট গিভ দেম মানি। একজন আজকে আমার রুমে আসছিল, বলতেছে ভাই কিছু করার নেই, বসে আছে, মানে ভদ্রলোক দেশে গিয়ে 3 মাস থাইকে আসছে কিন্তু কোনো পেপার কিছু করছে না। তাহলে মানে দিস ইজ এ ডিজাস্টার, না বিগ ডিজাস্টার। না, করাপশন ইজ ইনহেরেন্ট। এখন কি হচ্ছে যে আপনার আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আওয়ামী লীগ গভর্নমেন্টের সরাসরি হস্তক্ষেপ ছিল, উইলিংলি তারা একটা বাউন্ডারি সেট করেছিল যে এত টাকার মধ্যে দিয়ে এই ফাইলগুলো মুভ হবে, কিন্তু এখন আর ওই জিনিসটা নেই। এখন যার কাছে যেভাবে পাচ্ছে সেভাবে নিচ্ছে। তো ওই সময় করাপশনটা ছিল কন্ট্রোলড, এখন করাপশনটা হয়ে গেছে আনকন্ট্রোলড। কিন্তু করাপশন তখনও ছিল। যেমন আপনার আবুল মাল আব্দুল মুহিত, হ্যাঁ আবুল মাল আব্দুল মুহিত সাহেব, উনি বললেন যে ঘুষ আমাদের ইকোনমির জন্য ভালো, ঘুষ হচ্ছে স্পিড মানি। ইফ ইউ রিমেম্বার হি সেড ইট অন টেলিভিশন। তো ছিল, ইনহেরেন্টলি ছিল। এখন আমি যদি আমার মাইন্ডসেট চেঞ্জ না করে, আমি যদি আজকে আওয়ামী লীগের পিছনে যাই বা কালকে ইন্টারিম গভর্নমেন্ট পরশু বিএনপি, আমাদের সাধারণ মানুষকে এটা বুঝতে হবে যে দে হ্যাভ টু মেক পলিটিক্স হ্যাজ গন বাংলাদেশে এভরি সিঙ্গল সেক্টর। মেনি ইয়ার্স এগো, হয়তো তুমি এই দেশে আসো নাই, তখন আমরা ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকা সরে যাইতো। হঠাৎ করে ব্রিটিশ এয়ারওয়েজকে সরকার বললো যে তুমি আর এখানে আসতে পারবে না ডাইরেক্ট ফ্লাইট নিয়ে, বিকজ আই হ্যাভ রোট মেনি লেটার্স এন্ড এভরিথিং এলস। কারণ বিমানটা যাবে তখন আমাদের কাছ থেকে বেশি করে পয়সা নিতে পারবে, সিম্পল। ও ইয়েস, বিমানের টিকিট এখনো বেশি। হ্যাঁ, কারণ ওই যে ওই যেটাই আসে সেটাই এটা, কারণ এখানে থাকবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সবাই আসবে যাবে, উই উইল ডু কম্পিটিশন ডিফারেন্টলি বাট নট গোড়ায় কাইটা কি আমরা কম্পিটিশন করবো। সো এটি তো দেখেন, আমি এখানে একটা বিষয় বলি, ইন্টারিম গভর্নমেন্টের উপর অনেক হোপস, আমি নিজেও এই রেভলিউশনের পার্ট ছিলাম, অনেক হোপস এন্ড অ্যাসপিরেশন ছিল। বাট আপনি হয়তো খেয়াল করেছেন কয়েকদিন আগের থেকে পেপার আসছে যে সেন্ট মার্টিনে পাবলিক অ্যাক্সেস বন্ধ হয়ে গেছে। তো এই যে আমাদের মধ্যে যেই একটা মানে দাস বৃত্তি আছে, আমাদের চন্দ্রিল ভট্টাচার্য কলকাতার একজন বুদ্ধিজীবী আছেন, উনি বলেছিলেন যে বাঙালি হচ্ছে প্রভুকামী জনগণ, সেটা কলকাতার বাঙালি হোক আর বাংলাদেশের বাঙালি হোক। আসলে আমরা এরকম, একবার ভারত, একবার পাকিস্তান, একবার চায়না, একবার আমেরিকা, একবার রাশিয়া। তো আমরা যতক্ষণ পর্যন্ত নিজের মাইন্ডসেট, নিজের সাইকোলজি ডেভেলপ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত উই ক্যান নট ডিফাইন কিভাবে করবো আমরা, হাউ ইজ ইট পসিবল। if তোমার লাস্ট ওয়ার্ড অ্যাবাউট বাংলাদেশ। আমি প্লেটো রিপাবলিক থেকেই বলবো, ম্যান ইজ ইনসেপারেবল ফ্রম দ্য স্টেট। যদি আমি নিজে ভালো না হই, একটা ভালো রাষ্ট্র কখনোই পাওয়া যাবে না। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো এটাই। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমরা আগামী সপ্তাহ রিয়ালিটি নাই, এরপর সপ্তাহ আবারও আপনার লগে ইনশাআল্লাহ দেখা হইব। আপনারা সব ভালো থাকবা, আমার লগে দোয়া করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। if we cannot find a person, a leader who is mentally prepared not to do any corruption, এরকম নাই। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আছে, কিন্তু বাইর করা সম্ভব না, তারা সুযোগ দেওয়া হয় না। আমাদের দেশে অটোক্রেসি অথবা ওই রকমের চলতেছে, এবং যখনই অটোক্রেসি চলে বা ডিক্টেটরশিপ চলে, তখন কিন্তু আমরা ইউ ক্যানট গেট গুড লিডার, ভালো লিডার আউট করতে পারবেন না তখন। যেমন দেখেন, আমরা বলতেছি যে শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট, ঠিক আছে? ফ্যাসিজম থেকে এখন আমরা মিটিগেশনের সরকারে চলে আসছি। ইউনূস সাহেব কিন্তু মিটিগেশন করে গভর্নমেন্ট চালাচ্ছে। একজন ফ্যাসিজম করে চালিয়েছে, একজন মিটিগেশন করে চালাচ্ছে। তো উই হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে ইন বিটুইন, নাহলে প্রবলেম আছে। যদি